2002 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ছবি রিলিজ হয় যার নাম সাথী। বাট সেই ছবিতে তখনকার কোনো হিট নায়ক ছিল না, যার কারণে ছবি রিলিজের প্রথম দিনেই প্রডিউসাররা ভাবছিলেন যে ছবিটা এক সপ্তাহের বেশি হয়তো টিকবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে 7 দিন পর সেই ছবিটাই বাংলা সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল। আর যে ছেলেটা সেদিন প্রথমবারের মতো বড় পর্দায় এসেছিল, আজ গোটা বাংলা তাকে চেনে বস নয়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি সুপারস্টার জিতকে নিয়ে। এক সেন্টেন্সে বলছি, পাপ কেন? পাপেরও যদি পাপ হয় এখানেই পুঁতে রেখে। বস বলে দিয়েছে সহজে কাউকে কেলাবি না, আর যদি কেলাতেই হয় আমার মতন কেলাবি। দেয়ারফর নো ইমোশন। বাট এরপর কেটে গেছে 24 বছর এবং প্রায় 60টারও বেশি সিনেমা। কিন্তু রিসেন্টলি 2024-এর জুন থেকে 2026-এর আগস্ট, পুরো 2 বছর বাংলার এই বস যেন বড় পর্দা থেকে হঠাৎ করে গায়েবই হয়ে গেছে। আর এখানেই প্রশ্নটা আসে যে কেন? সত্যি কি সে ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলেন না, নাকি তিনি ইচ্ছে করেই সরে গিয়েছিলেন, নাকি এমন কিছু হয়েছিল যেটা তিনি নিজে মুখ ফুটে বলতে পারেননি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেনই বা লাস্ট প্রায় 1 দশক ধরে জিতের সিনেমা সরকারি হল থেকে বাদ পড়তো, কিংবা মাল্টিপ্লেক্সে 3টে শোয়ের বেশি দেওয়া হতো না তার ছবিকে? যেখানে দেবের ছবির জন্য 8-9টা শো চলতো, সেখানে তার সাথে এরকম হতো কেন? এবং তার লেটেস্ট ছবির ভালো রিভিউ আসা সত্ত্বেও এই প্রথার কোনো চেঞ্জ হয়নি কেন? এই সবই কি তার আর শিবপ্রসাদের মনোমালিন্যের জন্যই হচ্ছে, নাকি এ সবই জিতের অ্যারোগেন্স আর রিসেন্টলি হওয়া ফেডারেশনের মিটিংয়ে না যাওয়ার ফল? অনেকে কম সংখ্যক হলেও বলে জিত একটু অ্যারোগেন্ট। आप एरोगेंट नहीं हो ना, बस अच्छी खुश रहो। मैं एरोगेंट हूँ तो अच्छी बात है। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুধু রাজনীতি নয়, আরো অনেক ছোট বড় কারণ আমি খুঁজে পাই। তাই জিৎ একজন আউটসাইডার হয়ে ইন্ডাস্ট্রিতে এত নাম কামানোর পর আজ তার এই হঠাৎ গায়েব হয়ে যাওয়া, কিংবা তার সিনেমা হল না পাওয়ার আসল কারণ জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। প্রসেনজিৎ বনাম জিত হতো আজকের দিনে মিডিয়ার জন্য ইট ইজ দেব ভার্সেস জিত। কখনো ইস্টবেঙ্গল মোহনবাগান হয়, কখনো আর্জেন্টিনা ব্রাজিল হয়, কখনো ওটা সালমান শাহরুখ হতে পারে, কখনো জিৎ আর দেব হতে পারে। বাট আমি যখন শুরু করেছিলাম তখন দেব ডিড নট এক্সিস্ট, তখন প্রসেনজিৎ আর জিত হতো। তবে জিতের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার আভাস যেন তার কেরিয়ারের স্টার্টিং থেকেই পাওয়া যাচ্ছিল। তাই তার এই হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ জানার আগে তার গল্পের শুরুটাও আমাদের জানা উচিত। জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি, যার কেরিয়ারটা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তারপর বিষবৃক্ষ, জননীর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে কিছু প্রডিউসারের নজরেও আসেন তিনি। তবে তা সত্ত্বেও বাংলা ছবিতে অভিনয় শিখে ছেড়েনি তার ততদিন, যার কারণে বাংলা নয় তেলেগু ছবি চান্দু দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। কিন্তু তার এই গল্পের বড় টার্নিং পয়েন্ট আসে 2002 সালে সাথী ছবি। দাদা, এই গানটা একটু অন্যরকম ভাবে গাইবো না, মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে, ব্যাপারটা খুব টাচি হতো আর কি। এই ছবিটা শুধু হিট না, বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট আর্নড ছবিগুলোর একটা হয়ে যায়। এবং এই একটা ছবিতেই জিৎ পেয়ে যায় বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মোস্ট প্রমিসিং অ্যাক্টরের খেতাবটাও। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই সাথী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে ফিল্মের প্রডিউসাররা এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা তাদের ছবি দেখতেই হলে যেতে চাইছিল না। মানে বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারহিট ছবির শুরুতেই প্রডিউসারদের হার্ট অ্যাটাক হওয়ার জোয়ার হয়েছিল। ভাগ্যিস তখন সোশ্যাল মিডিয়া রিভিউ কালচার এত ছিল না, নইলে হয়তো কিছু ইউটিউবারদের বায়াস রিভিউ দেখে 2 দিন এই ছবিটা হল থেকে তুলে নেওয়া হতো। আর এরপরে শুরু হয় জিতের ক্যারিয়ারের স্বর্ণযুগ, যেখানে একের পর এক হিট ছবি তার দর্শকদের উপহার দিতে থাকে। নাটের গুরু, সঙ্গী, বন্ধন, যুদ্ধ, শুভদৃষ্টি, এছাড়াও 2010 সালে ওয়ান্টেড আর 2 পৃথিবী, দুটোই কমার্শিয়ালি সাকসেসফুল। আর 2 পৃথিবী সেই বছরের সর্বোচ্চ আর্ন করা বাংলা ছবিও হয়ে যায়। 2013 সালে বস ছবিটা প্রথমবারের মতো প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, আর এখান থেকেই তার নামের পাশে বস তকমাটা জুড়ে যায়, যেটা আজও তার ফ্যানরা ব্যবহার করে। বাট জিৎ শুধু একজন নায়ক হিসেবেই থেমে থাকেননি। 2012 সালে জিৎ নিজে প্রডিউসার হিসেবে 100% লাভ ছবিটা দিয়ে ডেবিউ করেন নিজের ব্যানার জিৎ ফিল্মস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের মাধ্যমে। মানে এবার জিৎ শুধু নায়ক না, ইন্ডাস্ট্রির একটা বড় শক্তিও হয়ে ওঠেন, যার সিদ্ধান্তের উপর অনেক মানুষের রুটি রোজিও নির্ভর করতে শুরু করে। এভাবেই কেটে যায় আরো বেশ কয়েক বছর, এবং আস্তে আস্তে জিতের ছবির সংখ্যাও কমতে শুরু করে। যেটা একসময় বছর 3-4টে ছিল, সেটাই এবার বছরে একটা হয়ে ওঠে। আর জিতের মতোই আমিও স্টার্ট করেছি আমার মার্কেটিং এজেন্সি, যার নাম বিক্স মিডিয়া, যেখানে তোমার বিজনেসের জন্য যদি ওয়েবসাইট দরকার হয়, বা তোমার বিজনেসের জন্য যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হয়, তাহলে আমার এই মেলে মেল করতে পারো। একটা মিটিং সেট করে উই ক্যান স্টার্ট ওয়ার্কিং টুগেদার। কারণ আমি আর আমার টিম লাস্ট 5 বছর ধরে এটাই করছি কর্পোরেটে, বাট এবার সেটাকে নিজেদের বিজনেসে কনভার্ট করছি। তাই তোমার যদি একটা মাল্টিফাংশনাল ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হয়, অথবা তুমি আমাদের প্রিভিয়াস কাজ দেখতে চাও, তাহলে আজই আমাদের মেলে মেল করো। অলরেডি 2টো ক্লায়েন্ট ফাইনাল হয়ে গেছে, আর আমরা মাত্র 3টে ক্লায়েন্টে নিতে পারবো, কারণ এই মুহূর্তে 5টা ক্লায়েন্টের বেশি নেওয়া পসিবল হচ্ছে না আমাদের দ্বারা। এনিওয়েজ, যদিও মানুষ এবং বাজি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তা সত্ত্বেও 2022 সালে রাবণ এবং 2023 সালে চেঙ্গিস, এই দুটো ছবিও
কাগজ কলমে সাকসেসফুলি ছিল। ইভেন চেঙ্গিস তো 2023 সালে সর্বোচ্চ আর্ন করা বাংলা ছবি হয়ে ওঠে, আর এটাই প্রথম বাংলা ছবি যেটা একসঙ্গে বাংলা আর হিন্দি দুই ভাষাতে রিলিজ করা হয়। দ্যাট অলসো মিনস যে 2023 সাল পর্যন্ত জিৎ কিন্তু আউট অফ ফর্ম ছিল না, বরং বাংলা সিনেমাকে সর্বভারতীয় মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টাই করছিল। তাহলে তোমার মাথাতেও নিশ্চয় এখন প্রশ্ন আসছে যে যেই হিরো 2023 পর্যন্ত মোটামুটি সাকসেসফুলি ছিল, সে হঠাৎ করে 2024 থেকে 2026 অব্দি কোথায় গায়েব হয়ে গেল? আর আমার মতে এর পেছনের বহু কারণগুলোর মধ্যে একটা কারণ এটাও ছিল যে 2024 সালের 7ই জুন বুমেরাং ছবিটা মুক্তি পায়, যেটা ছিল বাংলা সিনেমার প্রথম সায়েন্স ফিকশন কমেডি। আর জিৎ আর রুক্মিণী মৈত্র দুজনেই ডাবল রোলে অভিনয় করেন সেই সিনেমা, এবং সেই ছবিতে প্রথমবার ব্যবহার করা হয় বাংলা সিনেমার সিনেবট টেকনোলজি। এবং জিতের লাস্ট কয়েক বছরের ছবির টাইমলাইন দেখলে এটা বোঝা যায় যে সে বারবারই নতুন কিছু করার ট্রাই করছিল, মাঝে মাঝে সফল হচ্ছিল, আবার মাঝে মাঝে ফ্লপ হচ্ছিল, বাট সেটাই হয়তো তার মোটো ছিল। অ্যান্ড রিসেন্টলি তার বেশ কিছু ইন্টারভিউ অনুযায়ী সেই 2 বছর নতুন ধরনের কোনো স্ক্রিপ্ট পাচ্ছিল না, যার কারণে এরপর অ্যানাউন্স হওয়া প্রজেক্টও একে আগে তার হাত ফসকে যায়। যেমন রায়হান ফকিরের লায়ন ছবিটা 2024 সালে জিতের জন্মদিনে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সেই ছবিটা ক্যান্সেল করা হয়। তারপর 2026-এর 14ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মুক্তি পায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ঠিক 2 বছর পর জিৎ আবারও বড় পর্দায় আসে, এবং তার এই কামব্যাকের প্রচার করতে গিয়ে যখন জিৎকে সরাসরি প্রশ্ন করা হয় যে টলিউডে সাম্প্রতিক এই অস্থির অবস্থার জন্যই কি তিনি এতদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন, বাট সবাইকে চমকে দিয়ে জিৎ বলেন এটা আসলে ভাগ্যের ব্যাপার, তার ইচ্ছাকৃত কিছুই ছিল না। তিনি নিজেও বছরে 2-3টে ছবি করতে চান, কিন্তু গত 2 বছরে এমন কোনো গল্পই হাতে আসেনি যেটা তাকে সত্যি এক্সাইটেড করতে পেরেছে। এবার তুমি তোমার মগজ একটু জোর দিলে তোমারও মাথায় প্রশ্ন আসবে যে এটা কি সত্যিই শুধু ভাগ্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আসে যেটা একজন সুপারস্টার সহজে ক্যামেরার সামনে বলতে পারেন। আর এখান থেকে শুরু হয় আসল ধসা। আসলে আমরা সবাই কম বেশি জানি যে টলিউডে একটা পুরনো বহু চর্চিত ধারণা আছে যে যেসব অ্যাক্টররা রুলিং পার্টির সাথে ডিরেক্টলি ইনভলভ কিংবা পলিটিক্যালি অ্যাক্টিভ তাদের ছবি বেশি হল পায়, বেশি প্রচার পায়, বেশি পুশও পায়, আর যারা রাজনীতি থেকে দূরে থাকেন তাদের সেই সুবিধাটা কেড়ে নেওয়া হয়। আর এই থিওরিতে সবচেয়ে বেশি যার নাম আসে তার নাম হলো দেব, কিংবা রাজ চক্রবর্তী নিজে একজন পরিচালক এবং একজন সাংসদ হওয়ায় তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলির নামও এই লিস্ট থেকে বাদ দেওয়া যায় না। আর তারা দুজন একসাথে এসে গেলে যে কি হয় সেটা নিশ্চয়ই তোমরা আগের বছর ধূমকেতুর সময় দেখে নিয়ে আসো। মানে সহজ বাংলায় বললে টলিউডে যদি একটা রাজনৈতিক ফ্যামিলি ট্রি বানানো হয় তাহলে সেটা দেখতে অনেকটা আত্মীয় স্বজনের বিহেভিয়ারি লিস্টের মতোই হবে, সবাই কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে পলিটিক্যালি কানেক্টেড। জোকস অ্যাপার্ট, আর এই হল পাওয়ার ক্ষেত্রে রাজনীতির কতটা প্রভাব সেটা এতদিনই আমরা বহুবার টের পেয়েছি। সে দেবের ছবি সব হলে ভর্তি ভর্তি শোজ পাওয়া হোক, কিংবা সোহমের এক ইন্টারভিউতে তাকে হল পাইয়ে দেওয়ার কথা জানানো হোক, অথবা একাডেমি অফ ফাইন আর্টসের মতো ছবিকে হল না দেওয়া বা রিলিজেও অনেক ঝামেলা করাই হোক, লাস্ট 15 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তৃণমূলীকরণের পর থেকে এই দৃশ্য আমাদের কাছে নতুন কিছু না। বাট প্রবলেমে পড়ে তারা যাদের পলিটিক্যাল কানেকশন নেই। যেমন আগেকার কিছু অ্যাক্টর যারা ছোট রোলে অ্যাক্টিং করতো তাদের নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, তাই সেটাও চেক আউট করতে পারো। কিংবা বাংলার একসময় নাম করা অ্যাক্টররা সেই পলিটিক্যাল পার্টি না হয় তাদের সিনেমাতে না নেওয়া এবং তার ছবি হল থেকে বাদ দেওয়া কমন হয়ে দাঁড়িয়েছে এতদিনে। জিৎ বরাবরই কোনো রাজনৈতিক দলের রং তার গায়ে লাগতেই দেননি। তিনি সবসময় বলেছেন যে আমি রাজনীতি বুঝি না, আর যেটা বুঝি না সেটা না করাই বুদ্ধিমানের কাজ, যেটা পারি মানে অ্যাক্টিং সেটাই করে যেতে চাই। যদিও তারই পলিটিক্স না জয়েন করার ডিসিশন তার অ্যাক্টিং ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল, তা সত্ত্বেও জিৎ এত বাধা সত্ত্বেও রাজনীতি জয়েন না করার জন্য ভালোবাসা পেয়েছে অনেক মানুষের। আর এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। রিসেন্টলি শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় জিৎকে। যে মানুষটাকে সবাই অরাজনৈতিক বলে জানে তাকে হঠাৎ করে বিজেপির মঞ্চে দেখে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে যায়, তবে কি জিৎ রাজনীতিতে নামছেন? আর জিৎ নিজে এই প্রশ্নের উত্তরে যেটা বলে সেটা এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তার ব্যাখ্যা ছিল যখন 2011 সালে রাজ্য সরকার বদল হয়েছিল তখনও তিনি সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, আর 2026 সালে আবারও ইনভিটেশন পেয়ে গেছেন। ঠিক নয়, কারণ আমি 2011-তেও টিএমসির সময়ও গেছিলাম, তখনও একটুই রাজনীতিক মনে হয়েছিল মানুষের, এখনো একটুই রাজনীতিক মনে হচ্ছে। তার কথা অনুযায়ী এই ঐতিহাসিক মুহূর্তটাকে গুরুত্ব দিতে তিনি সেখানে ছিলেন, কোনো নির্দিষ্ট দলের সাপোর্ট করে না। আর সাধারণ মানুষ ফাইনালি এটা দেখে নিশ্চিত হয় যে রাজনীতিতে আর যেই জয়েন করুক অ্যাটলিস্ট জিৎ জয়েন করবে না। অ্যান্ড এসবের পাশাপাশি গত কয়েক বছরে টলিউডে যা ঘটেছে সেটাই রাজনীতির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ইন্ডাস্ট্রির নিজস্ব ফেডারেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল একটা ভয়ের রাজত্ব তৈরি করা, যেখানে যারা সেই নির্দেশ মানতেন না তাদের কার্যত ব্যান করে দেওয়া হতো এবং কাজ বন্ধ করে দেওয়া হতো তাদের। রিসেন্টলি অভিনেত্রী অপরাজিতা আড্ডু প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেন যে ঠিক এই কারণেই বহু প্রডিউসার আজ ইন্ডাস্ট্রি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই ব্যান কালচার কিংবা জোর করে টাকা আদায় করা আর প্রডিউসারদের হেনস্থা করার অভিযোগ ওঠে, এবং যার ফলস্বরূপ শেষ অবধি তাকে গ্রেফতার করা হয়। একবার ভাবতো, এতদিন সবাই ভাবছিল যে ভিলেন বোধ হয় বাইরের কেউ,
যে ব্যালট বক্সের ভেতরে কোথাও একটা লুকিয়ে আসে। বাট আসল গল্পে দেখা গেল ভিলেনটা হয়তো ইন্ডাস্ট্রির নিজের বাড়িতেই তাদের মিটিং রুমে বসেছিল। আর এর সাথেই যোগ হয় আরো একটা মর্মান্তিক ঘটনা। 19শে মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রের তলিয়ে মৃত্যু হয় টেকনিশিয়ান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর শিল্পী টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এবং 7ই এপ্রিল থেকে সম্পূর্ণ কর্মবিরতির ডাকও দেওয়া হয়, যার ফলে গোটা টলিপাড়া কার্যত স্তব্ধ হয়ে যায়। ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, প্রযোজক আর চ্যানেল কর্তৃপক্ষদের নিয়ে জরুরি বৈঠকও বসে। আলোচনা হয় ইন্স্যুরেন্স আর সেফটি নিয়ে, কিন্তু সেখানে জিতকে না দেখতে পেয়ে সেটা নিয়েও ঘোর জল্পনা শুরু হয়। আমার মনে হয়েছিল যে কোনো বন্ধ ইজ আ নেগেটিভ অ্যাটিটিউড, ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। আমি কেন বন্ধ করব? আমি কারুর কাজ কেন বন্ধ করব? সেই বন্ধের পক্ষে আমি ছিলাম না, তাই আমি যাইনি আর্টিস্ট ফোরামের সেই মিটিংয়ে। সেখানে যারা যারা গেছিল তারা কেন কিসের জন্য গেছিল তাদের কাছে যদি পরিষ্কার থাকে, দ্যাটস ফাইন। ফর মি আই হ্যাড দিস ক্ল্যারিটি, স্টিল হ্যাভ দ্যাট ক্ল্যারিটি, যে আমি ইন্ডাস্ট্রি, কারুর কাজ, ব্যক্তি হোক আর ইন্ডাস্ট্রির হোক, কারুর কাজ বন্ধ করে আমি কোনো রকমভাবে সেটাতে সামিল হতে চাই না, বন্ধ করাতে চাই না। সো আই এম নট ইন ফেভার অফ ব্যান্ডস অর বানস এন্ড অল দ্যাট। অথবা পরিচালক অভিনেতা পরমব্রত চ্যাটার্জি এক বৈঠকে চোখে জল নিয়ে বলেন যে কিভাবে তাকে একসময় তার ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চাইতে হয়েছিল সেই ভয়ের প্রশাসনের কাছে। আর তিনি চান যে বামফ্রন্ট আমলে সেই তুলনামূলক মুক্ত টলিউড আবার ফিরে আসুক। আর এই পুরো সিনারিওতে জিৎ নিজের একটা ইন্টারভিউতে ফেডারেশনের ব্যান কালচার নিয়ে প্রশ্নের মুখে পড়েন। সেখানে জিৎ বলেন যে তিনি ব্যান কালচারের বিরুদ্ধে, এবং শুধু তাই নয়, তিনি এই বন্ধ ডাকারও বিরুদ্ধে। তাই তিনি সেদিন ফেডারেশনের সেই মিটিংয়েও যাননি, কিংবা তাকে যখন শিবপ্রসাদের সাথে তার মনোমালিন্যের কথা জিজ্ঞেস করা হয় তখন তিনি হালকা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে সেটা এড়িয়ে যান। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তোমার একটু মতবিরোধ রয়েছে, সেটা কি এখনো জারি আছে নাকি বরফ গলেছে? মতবিরোধ থাকতেই পারে, হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করলাম। কোনো জায়গায় না থাকা তাতে সম্পর্কের মধ্যে কোনো রকমের ক্র্যাক আসবে কেন? সে তো হতেই পারে। এরকম অনেক মানুষ আছে যাদের মতের মিল হয় না, এবং সেটা খুবই স্বাভাবিক। আমার মতের সাথেও তাদের মিল হয় না। যদিও এই একটা কারণে তার ছবিতে কোনো এফেক্ট পড়বে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তোমার মতামত কমেন্ট বক্সে জানি। এতক্ষণ ধরে তো শুনলে যে টিএমসির জামানায় তার কম হল পাওয়ার কারণ। তবে তুমি যদি জিতে রিসেন্ট ছবির শো এর উপর একটু দৃষ্টিপাত করো, তাহলে তুমি দেখবে এবারেও সেই সেম অবস্থা। বড় হলে 3টে শো আর বাকি হলে একটা করে। যদিও এই সিনেমার রিভিউ তার বাকি সিনেমার থেকে ভালো, তা সত্ত্বেও এই সেম দশাই হচ্ছে কেন? তাহলে কি হল দেওয়া হয় না? এই থিওরিটা ভুল ছিল। দেখো, তোমার মতো আমারও মনে হয়েছিল যে সরকার হল কেড়ে নিয়েছে, বাট সত্যি বলতে কোনো সরকারি রেকর্ড, কোনো অফিসিয়াল প্রুফ খুঁজে পাওয়া যায়নি যেখানে বলা হয়েছে যে অরাজনৈতিক অ্যাক্টরদের ইচ্ছাকৃতভাবে কম সিনেমা হল দেওয়া হয়। বাট আসল সত্যটা হলো এই হল বরাদ্দ হয় ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার আর প্রডিউসারদের কমার্শিয়াল হিসেব নিকেশ করে, যে কোন ছবির অ্যাডভান্স বুকিং কেমন, কোন সুপারস্টারের পুল কতটা, বা তাদের বাজেট কত। পলিটিক্যাল ক্লোজনেস কোনো ছবির প্রমোশন, মিডিয়া কভারেজ এবং তাদের পিআর করে হেল্প করতে পারে ঠিকই, কিন্তু সরাসরি হল বন্ধ করে দেওয়া এরকম কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। যদিও সত্যিটা যে কি সেটা আমরা কম বেশি সবাই জানি। তাহলে জিতের ছবি কম আসার পেছনে যদি রাজনৈতিক কারণ না হয়, তাহলে তার আসল কারণটা কি? আর এখানেই আসে গল্পের শেষ টুইস্ট। আমার মতে এতক্ষণ ধরে যে ছোট ছোট তথ্যগুলো দিলাম, সেগুলো জোড়া করলে একটা অন্য ছবি ফুটে ওঠে। জিতের 2 বছরের বিরতি হয়তো শুধু রাজনৈতিক বঞ্চনাই না, বরং গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি বা বিরোধী দলের শিবিরে যোগ দিয়েছিল, তারা এই সময় এক গভীর ইন্টারনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, যেখানে ভয়ের সংস্কৃতি, নো সেফটি, ব্যান কালচার, কর্মবিরতি, প্রডিউসারদের ট্রাস্ট হারানো, এই সমস্ত কিছুই তার আসল কারণ ছিল। আর এই সবকিছুর মধ্যে দিয়ে গেছেন ইন্ডাস্ট্রির বড় বড় তারকারাও। বাট জিৎ লাস্ট কয়েক বছরে যেভাবে নতুন ধরনের ছবি বানানোর চেষ্টা করছে, যেভাবে বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরছে, সেই চেষ্টাকে কর্নিশ জানায়। আমার কাছে এই অন্য জিতটা আমি প্রায় কোনো না কোনো ছবির মধ্যে শুনতে থাকি। আর আমার কাজই হচ্ছে যে আমি যখন চেঙ্গিজ প্লে করবো, আই শুড লুক লাইক আ মাফিয়া, রোড সাইড মাফিয়া। অ্যান্ড ইফ আই এম ডুইং শেষ থেকে শুরু, আই শুড লুক লাইক আ বাংলাদেশি ক্যারেক্টার কল্ড মাহিদ, ওকে, আ বিজনেস গাই কল্ড মাহিদ। অ্যান্ড আমি যখন খাকি করছি, আই শুড লুক লাইক অ্যান IPS Arjun Moitro. And when I'm doing Ananto, I should get as close to Ananto. That's my job. তো আমাকে প্রতিটা ফিল্মে যদি একটু অন্যরকম লোক বলতে থাকে, আমার কাছে দ্যাটস ওকে। এন্ড আই হোপ তার এই রিসেন্ট ছবিটাও সাকসেসফুলি হবে, এবং আবারও বছরে 3টে করে জিতের ছবি আসুক তার সমস্ত ফ্যানদের জন্য। বাট এত কিছু নেগেটিভের মধ্যেই একটা গুড নিউজ হলো এটাই যে জিতের ছবি অনেক বছর পর এই প্রথমবার নন্দনে এসছে। এবার তোমরা আমাকে জানিও যে ইনফোটা কতটা ঠিক, এন্ড যদি সত্যিই ঠিক হয় তাহলে এতদিনের ইন্ডাস্ট্রি যেসব ঘটনা ঘটেছে সেগুলো ফাইনালি তাহলে চেঞ্জ হচ্ছে ইজ আ গুড সাইন। এখন এটাই দেখা যে
কত দূর কি হয়। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমার বিজনেসের জন্য একটা মাল্টিফাংশনাল ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হলে আমাদের মেল করো। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে আই এম শিওর তোমার এই দুটো ভিডিও অনেক ভালো লাগবে, তাই সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।